সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে তোমরা বাবা মা সহ সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের নাম কোষ ও টিস্যু। এই অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে আজকের ক্লাসে মূলত কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। জীববিজ্ঞান বিষয় কোড 138, দ্বিতীয় অধ্যায় কোষ ও টিস্যু। আজকে আমরা কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছিলাম যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে আবরণী যুক্ত, আরেকটি হলো আবরণী বিহীন। আবরণী যুক্তকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক আবরণী যুক্ত ও দ্বি আবরণী যুক্ত। আমরা গত ক্লাসে দ্বি আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এক আবরণী বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেমন লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি এবং আবরণী বিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম ও রাইবোজোম নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া সাইটোস্কেলিটন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব গোলগি বডি নিয়ে। গোলগি বডি, একে গোলগি বস্তু, গোলগি কমপ্লেক্স ইত্যাদি নামে ডাকা হয়। কোষের মধ্যে তোমরা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এভাবেই এরা স্তূপ আকারে থাকে। সাধারণত এরা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। গোলগি বস্তু এক আবরণী বেষ্টিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর প্রত্যেকটা আবরণীর কিন্তু দুইটা স্তর থাকে। এক আবরণী মানেই দ্বিস্তরী। তোমরা অনেকেই ভুল বুঝে থাকো, দ্বিস্তরী বলতে দ্বি আবরণীকে বুঝে থাকো। কথাটা ঠিক নয়। একটি আবরণ মানেই দ্বিস্তরী, প্রত্যেকটা আবরণ দ্বিস্তরী। গোলগি বডি এক আবরণী বিশিষ্ট, বা বলতে পারি যে দ্বিস্তরী বিশিষ্ট একটি আবরণ দিয়ে আবৃত থাকে। এবং এই গঠনগতভাবে গোলগি বডিকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। সিস্টার্নি, বড় বড় থলে যাকে বৃহৎ ভেসিকল বলে, ক্ষুদ্র ক্ষুদ্র থলে যাকে ক্ষুদ্র ভেসিকল বলে। তোমাদের এখানে চিহ্নিতকরণের ক্ষেত্রে একটু ভুল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট যে ভেসিকল গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা ছোট ছোট যে ভেসিকল গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভেসিকল গুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। এই গোলগি বডির মধ্যে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট সংশ্লেষ হয়, খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। গোলগি বডিকে সঞ্চয় ভান্ডার বলা হয়।
গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এই গোলগি বডি থেকেই লাইসোজোম নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তৈরি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে যে সিস্টার্নি গুলো দেখতে পাচ্ছ, এরা এরকম লম্বা চাকতির মতো এবং দুই মাথাটা ফোলা থাকে। এই দুই মাথায় লিকুইড জমা হয়ে হয়ে ফুলতে ফুলতে ওটা ভারী হয়ে যায় এবং একসময় থলে আকারে খুলে পড়ে। সেই থলেটাই যদি বড় হয় তখন আমরা সেটাকে বলবো বৃহৎ ভেসিকল, আর যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্ষুদ্র ভেসিকল। আশা করি গোলগি বডি সম্পর্কে আমরা যে আলোচনা করলাম তাতে বুঝতে পেরেছো। তোমাদের সিলেবাসে গোলগি বডি সম্পর্কে খুব বেশি আলোচনা করা নাই। তোমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আলোচনা করলাম। তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে এটা সম্পর্কে আরো অনেক বিস্তারিত শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম কোষ গহ্বরে। কোষের মধ্যে এক আবরণী বেষ্টিত বড় যে থলে থাকে, ফাঁকা জায়গা থাকে, যে গহ্বর থাকে, সেটাকেই বলা হয় কোষ গহ্বর। তোমরা জানো যে এই কোষ গহ্বর, বড় বড় কোষ গহ্বর, এটা কিন্তু উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি যে উদ্ভিদ কোষে এক বা একাধিক বড় বড় কোষ গহ্বর থাকে। তোমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ যে দেখো, এই যে দেখো এখানে কোষ গহ্বর দেখতে পাচ্ছ, একটা আবরণ দিয়ে আবৃত, একটা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। এই কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট। আমি কথাটা আবারও বলছি, কোষ গহ্বরের যে আবরণ তাকে বলা হয় টনোপ্লাস্ট, আর এই কোষ গহ্বরের মধ্যে যে লিকুইড থাকে তাকে বলা হয় টনোপ্লাজম। এরা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ধারণ করে রাখে, কিন্তু তোমরা জানো যে প্রাণী কোষে এই কোষ গহ্বর থাকে না, বা থাকলেও সেটা অনেক ছোট ছোট। আমি প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলতে চাচ্ছি যে উদ্ভিদ কোষের মধ্যে এই বড় বড় কোষ গহ্বর থাকার কারণে কিন্তু এই নিউক্লিয়াসটা দেখো এক পাশে সরে গেছে, এক প্রান্তে চলে গেছে। কিন্তু তুমি যদি প্রাণী কোষের ছবি দেখো, যা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, সেখানে কিন্তু কোষ গহ্বর থাকলেও খুবই ছোট ছোট, সেক্ষেত্রে কিন্তু একদম কোষের মাঝে নিউক্লিয়াস থাকে। আমি একটু আগেই গোলগি বডি আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই গোলগি বডিটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে দেখো গোলগি বডি, এটা কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোষ গহ্বর সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আমরা নেক্সট স্লাইডটা একটু দেখে নিই, লাইসোজোম। আমি এই শব্দটা গোলগি বডি পড়াতে গিয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে গোলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়। গোলগি বডি পড়ানোর সময় আমি বলেছি যে গোলগি বডি থেকে বড় বড় ভেসিকল, ছোট ছোট ভেসিকল তৈরি হয়। ওই যে ভেসিকলের মধ্যে বিগলনকারী এনজাইম থাকে, ওই ভেসিকলটাই লাইসোজোম হিসাবে কাজ করে। লাইসো মানে বিগলনকারী, সোম মানে দেহ। তার মানে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ইত্যাদি উপাদান বিগলনকারী, পরিপাককারী এনজাইম থাকে, সেটাই হলো লাইসোজোম। এই যে এখানে থলেটা দেখতে পাচ্ছ, এই থলেটাই লাইসোজোম। এরও কিন্তু এক আবরণী বেষ্টিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। লম্বচ্ছেদ করে কেটে দেখানো হচ্ছে, দেখো গোল বস্তুর লম্বচ্ছেদতা, প্রস্থচ্ছেদতা। এখানে দেখো তুমি বিভিন্ন এনজাইম দেখতে পাচ্ছ, এই নীল কালি দিয়ে এনজাইমকে বোঝানো হচ্ছে।
আর একটা লাইসোজোমকে এখানে বড় করে দেখানো হচ্ছে। এই লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে। আমাদের কোষের মধ্যে বিভিন্ন রকম জীবাণু ঢুকতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, নানা ধরনের জীবাণু ঢুকতে পারে। এই জীবাণুগুলোকে কিন্তু এই বিগলন করে ফেলে এই লাইসোজোম। তোমরা জানো যে আমাদের যে শ্বেত রক্তকণিকা, যাকে দেহরক্ষী কোষ বলে, সেই শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু প্রচুর লাইসোজোম থাকে। তোমরা এটাও জানো যে আমাদের শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো জীবাণু ঢুকলে এই শ্বেত রক্তকণিকা সেটাকে কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে হলো প্রথমে ওই শ্বেত রক্তকণিকা ওই জীবাণুটাকে খেয়ে ফেলে। শ্বেত রক্তকণিকা তো একটা কোষ, তার কোষের মধ্যে থলে আকারে ওই জীবাণুটাকে কোষের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর লাইসোজোম তার বিগলনকারী এনজাইম ওই থলের মধ্যে প্রবেশ করিয়ে ওই জীবাণুটাকে একদম পরিপাক করে দেয়। কাজে নিঃসন্দেহে লাইসোজোম কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পেরেছ। তবে যদি কোষে খাদ্য অভাব হয় বা অক্সিজেনের অভাব হয়, তখন কিন্তু এই লাইসোজোম অটো বাস্ট হয়ে যেতে পারে কোষের ভিতরে। কোষের ভিতরে যদি অটো বাস্ট হয়ে যায় লাইসোজোম, তাহলে তো এনজাইমগুলো, বিগলনকারী এনজাইমগুলো বের হয়ে আসবে। তখন কোষের তো অন্যান্য অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এগুলো তো সব বিগলিত হয়ে যাবে। এমনকি পুরো কোষটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এ কারণেই কিন্তু লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডো অভ্যন্তরে বা ভিতরে। কার ভিতরে? এর উত্তরটা হচ্ছে প্লাজম, মানে তরলের ভিতরে। এখানে তরল বলতে সাইটোপ্লাজমের তরলকে বোঝানো হয়েছে। রেটিকুলাম মানে হচ্ছে জাল। অর্থাৎ কথাটা দাঁড়ালো, কোষের যে রস, যে তরল, তার মধ্যে যে জালের মতো অঙ্গাণুটা থাকে সেটাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা এখানে একটা জালের মতো কিন্তু অঙ্গাণু দেখতে পাচ্ছ। এটাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটিও কিন্তু এক আবরণী বেষ্টিত অঙ্গাণু। কোষের সাইটোপ্লাজমের মধ্যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটাকেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এরা এক অঙ্গাণুর সাথে আরেক অঙ্গাণুর সংযোগ স্থাপন করে। এবং তোমরা একটা পূর্ণাঙ্গ কোষের যদি গঠনগত ছবি দেখো, তাহলে দেখবা নিউক্লিয়াসের পর্দার সাথে এটা কিন্তু জালের মতো যুক্ত হয়ে আছে। এরকম বিভিন্ন অঙ্গাণুর সাথে নিউক্লিয়াসের যে সংযোগ, কানেকশন, সেটা কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে থাকে। আর তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কেমন যেন একটা দানা দানা লেগে আছে। এই দানাটা কিন্তু রাইবোজোম। আমরা রাইবোজোমের গঠন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা গঠনগতভাবে এবং রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ দেখাচ্ছি। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার। এটা হলো সিস্টার্নি, এটা হলো ভেসিকল, এটা হলো টিউবিউল। সিস্টার্নি হচ্ছে পাতের মতো, চাকতির মতো, শাখাবিহীন। আমরা এখানে 3D ছবি দেখাচ্ছি, দেখো। এরা হলো পরস্পরের সাথে সমান্তরাল ভাবে থাকে। এরা হচ্ছে সিস্টার্নি। এদের গায়ে রাইবোজোম থাকতে পারে, নাও থাকতে পারে। যদি রাইবোজোম না থাকে
তাহলে আমরা সেটাকে বলবো মসৃণ। আর যদি রাইবোজোম থাকে তাহলে আমরা সেটাকে বলবো অমসৃণ। ভেসিকল এটা থলে, জাস্ট থলে। এই থলে সদৃশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি ভেসিকল। আর এখানে যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু টিউবের মতো এবং এটা শাখান্বিত। এই শাখান্বিত টিউবের মতো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি টিউবিউল। তাহলে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন রকম: সিস্টার্নি, নাম্বার 2 ভেসিকল, নাম্বার 3 টিউবিউল। রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে মসৃণ আর একটি হলো অমসৃণ। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে তাহলে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে তাহলে আমরা সেটাকে বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি কালারফুল ছবি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোম লেগে আছে, বাট এখানে কিন্তু দেখো কোনো রাইবোজোম নেই। তাহলে যদি রাইবোজোম না থাকে সেটাকে আমরা বলবো স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি গায়ে রাইবোজোম লেগে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এই যে দেখো একটা আবরণ দিয়ে আবৃত, সেখানে দুটাই স্তর আছে। আর এর ভেতরে যে দেখো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। এর ভিতরে তরল পদার্থ আছে। আর এই রাইবোজোম কিন্তু এমন একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটাতে প্রোটিন তৈরি হয়। আমরা একটু পরেই এই রাইবোজোম নিয়ে আলোচনা করব। আমি একটু অগ্রিম বলে নিচ্ছি যে একটা কোষের যত প্রোটিন দরকার পড়ে, যত এনজাইম দরকার পড়ে, এই সব প্রোটিন এই রাইবোজোমে তৈরি হয়। এই জন্য কিন্তু রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। কাজেই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকবে তাহলে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হবে। আমরা চলে আসলাম রাইবোজোমের আলোচনা নিয়ে। এখান থেকে শুরু হলো আবরণীবিহীন অঙ্গাণু। আমরা তিন রকম আবরণীবিহীন অঙ্গাণুর কথা বলবো। একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, আরেকটা হচ্ছে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস নিয়ে আমরা আলোচনা করব না, যেহেতু তোমাদের সিলেবাসে আলোচনা করা নেই। তবে মাইক্রোটিউবিউলস নিয়ে আলোচনা না করলেও আমরা সাইটোস্কেলিটন নিয়ে আলোচনা করব, এবং ওই সাইটোস্কেলিটন নিয়ে যখন আলোচনা করব তখন এই মাইক্রোটিউবিউলস সম্পর্কে কথাগুলো চলে আসবে। যাই হোক, রাইবোজোম এটা প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমের মেইন দুইটা রাসায়নিক উপাদান হলো প্রোটিন এবং আরএনএ, এবং এটা দানার মতো। তোমরা দেখেছো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, নিউক্লিয়ার পর্দার বাইরের গায়ে লেগে থাকে, এরকম বিভিন্ন অঙ্গাণুর গায়ে লেগে থাকতে পারে, আবার কোষের সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় থাকে। এবং প্রত্যেকটা রাইবোজোমের দুটো উপ একক আছে, একটা বড়, একটা ছোট। দেখো এখানে বড় উপ এককে লেখা আছে 50S, এখানে বড় উপ এককে আছে 60S। এই কথাগুলো তোমার এখন বোঝার প্রয়োজন নেই,
এটা ইন্টারমিডিয়েটে গিয়ে এটা পড়বা এবং এটা বুঝবা। এখন শুধু এতটুকু মনে রাখো যে প্রত্যেকটা রাইবোজোমে দুইটা উপ একক থাকে, একটা বড় উপ একক, একটা ছোট উপ একক। আর এই দুইটা উপ একক একত্রে থাকতে পারে, আবার আলাদাও থাকতে পারে। তবে এরা প্রধানত আলাদাই থাকে, কিন্তু যখন এরা প্রোটিন তৈরিতে অংশ নেয় তখন তারা একত্রিত হয়। একটা কোষের যত প্রোটিন দরকার এই সব প্রোটিন তৈরি হবে রাইবোজোমে। এই জন্য আমরা রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলে থাকি। অল এনজাইমস আর প্রোটিন। আমাদের দেহে যত এনজাইম আছে, আবার অনেক হরমোন আছে প্রোটিন জাতীয়, কাজেই হরমোন হোক এনজাইম হোক যেটাই হোক, যদি সেটা প্রোটিন ধর্মী হয় তাহলে সেটা তৈরি হবে রাইবোজোম। আর দেখো এর চারিদিকে কিন্তু কোনো আবরণ নেই, এজন্য কিন্তু এরা আবরণবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা আরেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তোমাদের বইতে সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলকে আলাদা অঙ্গাণু হিসাবে বলা হয়েছে, দেখানো হয়েছে, কিন্তু দুটো আলাদা না, দুটো একই বিষয়, শুধু বলার প্রেক্ষাপটটা ভিন্ন। এটি একটি আবরণীবিহীন অঙ্গাণু। এখানে দুটো অঙ্গাণু দেখতে পাচ্ছ, এই দুটো অঙ্গাণুর নাম সেন্ট্রিওল। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দেখো কোনো আবরণ নেই। এরা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং এদের চারিদিকে যে সাইটোপ্লাজমের অংশ থাকে সেটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। কিন্তু এই সেন্ট্রোস্ফিয়ার কিন্তু কোনো আবরণ দিয়ে আবৃত থাকে না, এটি সাইটোপ্লাজমেরই অংশ, এটি সাইটোপ্লাজমেরই অংশ। সেন্ট্রিওলের চারপাশে যে সাইটোপ্লাজমের অংশটুকু, এটুকুই সেন্ট্রোস্ফিয়ার নামে পরিচিত। তাহলে দুইটা সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, একে একত্রে বলে সেন্ট্রোজোম। অনেকে সেন্ট্রোস্ফিয়ার বলে না, অনেকের মতে সেন্ট্রোস্ফিয়ার তো সাইটোপ্লাজমই, এটা তো সাইটোপ্লাজমেরই অংশ। তাদের মতে এই অঙ্গাণুটার নাম হচ্ছে সেন্ট্রিওল। আর যদি দুইটা সেন্ট্রিওলের সারাউন্ডিংসে যে সাইটোপ্লাজম অংশ থাকে যাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, যদি আমরা দুইটা সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে কাউন্ট করি তখন আমরা এই অঙ্গাণুটাকে বলবো সেন্ট্রোজোম। আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে যে সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল আলাদা কিছু নয়। এখানে তোমরা যে দুইটা অঙ্গাণু দেখতে পাচ্ছ এই দুইটা অঙ্গাণু সেন্ট্রিওল, যে দুইটা অঙ্গাণু অনেকটাই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এবং দেখো এটা কিন্তু লম্বা অঙ্গাণু, এই দুটো অঙ্গাণুই কিন্তু বেশ লম্বা, এবং প্রস্থচ্ছেদ করে দেখলে দেখা যায় এটা চাকার মতো। আমরা সাইকেলের চাকা, রিক্সার চাকা বা যে ঘোড়ার গাড়ির চাকা দেখি, অনেকটা সেই চাকার মতো প্রস্থচ্ছেদে। কিন্তু অঙ্গাণুটা 3D ছবি দেখলে এটা বেশ নলের মতো, বেলনাকার বা সিলিন্ডারের মতো। এবং এই দুইটা সেন্ট্রিওল কাছাকাছি একত্রে একসাথে থাকে, এই জন্য একে বলে ডিপ্লোসোম। অনেকে একে বলে ডিপ্লোসোম, দুইটা সেন্ট্রিওল একত্রে থাকে বলে এর নাম ডিপ্লোসোম। এটি কেবলমাত্র উন্নত প্রাণী কোষে থাকে, এটি উদ্ভিদ কোষে থাকে না। কথাটা আমি আবারও বলছি, সেন্ট্রিওল উন্নত প্রাণী কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়। এটা উন্নত উদ্ভিদ কোষে এটি অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষে উপস্থিত। কোষ বিভাজন কালে এস্টার তন্তু তৈরি করে এই অঙ্গাণু। কোষ বিভাজন কালে যে
স্টার্টতন্তু বা যে মাকু যন্ত্রটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয় এই সেন্ট্রিওল থেকে। তবে আমি প্রসঙ্গক্রমে একটু বলে নেই, একটা প্রাণী কোষ নিউরন বা স্নায়ু কোষ, সেখানে কিন্তু আবার এই সেন্ট্রিওল থাকে না। এ কারণে কিন্তু ওই নিউরন বা স্নায়ু কোষ বিভাজনে অক্ষম। এছাড়া অন্যান্য প্রাণী কোষে কিন্তু যেমন আবরণী কোষ, পেশি কোষ, যোজক কোষ, এই কোষগুলোতে কিন্তু এই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের কাছে সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল এই দুটো বিষয়, দুটো নাম কখন কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা হয় সেটা বুঝতে পেরেছ। আর তোমাদের বইতে এই দুটো বিষয়কে আলাদা করে দেখানো হয়েছে। এখন অবশ্যই পরিষ্কার হয়ে গেছে আশা করি যে দুটো একই জিনিস, কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় সেন্ট্রোজোম বলবো আর কখন সেন্ট্রিওল বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাইক্রোটিউবিউলস এর কথা বলেছিলাম। তোমাদের বইতে এই অঙ্গাণুটা আলাদা করে কোনো ছবি দেওয়া নাই, তবে ভাষার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা আছে, মাইক্রোটিউবিউলস। এরা লম্বা নলের মতো, ফাঁপা এবং প্রোটিন দিয়ে তৈরি। দুই রকম প্রোটিন দিয়ে এই তন্তু তৈরি, একটা হচ্ছে আলফা টিউবিউলিন আর বিটা টিউবিউলিন। তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমরা শুধু এটা মনে রাখো যে এটা একটা আবরণীবিহীন অঙ্গাণু। দেখতে পাচ্ছ যে এই অঙ্গাণুর চারিদিকে কোনো আবরণ নাই, আর এটা প্রোটিন দিয়ে তৈরি, তন্তু বিশেষ, লম্বা, সরু, বেলনাকার, ফাঁপা তন্তু বিশেষ। এবং এই তন্তুগুলোই কিন্তু কোষের মধ্যে একটা অঙ্গাণুর সাথে আর একটা অঙ্গাণুর কানেকশন তৈরি করে। আমরা পরের স্লাইডে দেখব। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে, যেমন এটা মাইটোকন্ড্রিয়া, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এগুলো মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো এই অঙ্গাণুগুলোর মধ্যে দেখো একটা সুন্দর জালের মতো কানেকশন আছে। একটা অঙ্গাণু আরেকটা অঙ্গাণুর সাথে কতগুলো তন্তু দিয়ে কানেক্টেড। একদম কোষের ভিতরে এই কানেকশনটাকে কঙ্কালের মতো দেখা যাচ্ছে, এটাকেই সাইটোস্কেলিটন বলে। এবং এই সাইটোস্কেলিটন এবং এই সাইটোস্কেলিটন তৈরিতে যে তন্তুগুলি অংশ নেয় এর মধ্যে একটি তন্তু হলো মাইক্রোটিউবিউলস। এছাড়া অ্যাক্টিন তন্তু আছে, ইন্টারমিডিয়েট তন্তু আছে। এই যে এখানে যে পিট কালারের যে তন্তুটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মাইক্রোটিউবিউল। আর এখানে এই যে বাদামি কালারের যে জালের মতো তন্তুগুলো দেখতে পাচ্ছ এটা হলো ইন্টারমিডিয়েট তন্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইতে খুব সংক্ষেপে সাইটোস্কেলিটন সম্পর্কে বলা আছে, আমিও সংক্ষেপেই বললাম। শুধু এতটুকুই মনে রাখো যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুগুলো কতগুলো তন্তু দিয়ে একে অপরের সাথে জালের মতো সংযোগ রক্ষা করে, সেই জালটাকে কঙ্কালের মতো দেখা যায়, এটাকেই বলা হয় সাইটোস্কেলিটন। আমাদের অঙ্গাণুগুলো আলোচনা শেষ। কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তার মধ্য থেকে যেগুলো তোমার বইতে আলোচনা করা আছে সেগুলো আমি আলোচনা করেছি। এগুলোর বাইরেও আরো কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, যেমন পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম। এগুলো তোমাদের বইতে আলোচনা করা নাই, তাই আমিও এগুলো সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করলাম না। এখন আমরা কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিউক্লিয়াস, যাকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়,
যাকে ডিরেক্টর অফ সেল বলে, কোষের পরিচালক বলে, যাকে হেড অফ সেল বলে, যাকে কোষের মাথা বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা উদ্ভিদ কোষের একটা ছবি দেখিয়েছি। এই উদ্ভিদ কোষের ছবিতে আমি তোমাকে এই নিউক্লিয়াসের অবস্থানটা দেখাতে চাই। আমি এই কোষে তোমাকে নিউক্লিয়াসের অবস্থান দেখাতে চাচ্ছি। দেখো, আমি এর আগেও কথাটা বলেছি, আবারও বলছি যে উদ্ভিদ কোষে এক বা একাধিক বড় বড় কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াস কিন্তু এক পাশে অবস্থান করে। কিন্তু আমরা যদি প্রাণী কোষের ছবি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই প্রাণী কোষের মধ্যে দেখো কোনো কোষ গহ্বর নেই। আর কোনো কোষ গহ্বর না থাকায় দেখো নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে অবস্থান করছে। তাহলে এই দুটো ছবির মাধ্যমে আমরা কিন্তু এই নিউক্লিয়াসের অবস্থান দেখাইলাম যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কোথায় থাকে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস কোথায় থাকে। এই ছবিটার মাধ্যমে তোমাকে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। এই যে দেখো, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই যে দেখো, এটা লাইসোজোম। এই যে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোজোম তৈরি হচ্ছে। যাই হোক, এই ছবিতে যেহেতু এই বিষয়টা পরিষ্কার আছে, তাই আমি একটু পুরাতন পড়াটা আবার একটু দেখিয়ে দিলাম। আমরা চলে যাব নিউক্লিয়াসের গঠনে। এখানে নিউক্লিয়াসের একটা 3D ছবি দেখতে পাচ্ছ। এই ছবির আলোকে আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা আলোচনা করব। নিউক্লিয়াসের 4টা অংশ। সবচেয়ে বাইরের দিকে যে 2 আবরণ আছে, দ্বি আবরণী, এটা ক্ষুদ্রাঙ্গ। এটাকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলবো না। এটা সাইটোপ্লাজমের অংশ না। এটা সাইটোপ্লাজমে অবস্থান করে, কিন্তু এটা প্রোটোপ্লাজমের অংশ এবং এটা ক্ষুদ্রাঙ্গ। এটি 2টা আবরণ দিয়ে আবৃত থাকে। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া যেমন 2টা আবরণ দিয়ে আবৃত থাকে, এটাও 2টা আবরণ দিয়ে আবৃত থাকে। আর সেই আবরণে কিন্তু অনেক ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে দেখো, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই ক্ষুদ্রাঙ্গের ভিতরে যে লিকুইড থাকে তাকে বলে নিউক্লিওপ্লাজম। আর এর ভিতরে একটা গোল একটা অংশ থাকে যাকে বলে নিউক্লিওলাস, যাকে বলে নিউক্লিওলাস। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে অনেক সুতার মতো তন্তু থাকে, যাদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এটা জালের মতো দেখা যায় বলে একে নিউক্লিয়ার রেটিকুলাম বলে। আর এটা এই সুতাগুলো রং ধারণ করে বলে এটাকে ক্রোমাটিন বলে। এটাই যখন কোষ বিভাজন শুরু হয়ে যাবে, তখন পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হবে, খাটো হবে, আলাদা হবে, তখন এর নাম হবে ক্রোমোজোম। কাজে নিউক্লিয়ার রেটিকুলাম আর ক্রোমোজোম এই দুটো শব্দের মধ্যে একটু পার্থক্য আছে। যখন কোষটা অবিভাজিত অবস্থায় থাকবে, তখন এই সুতাগুলোকে, এই ক্রোমাটিনগুলোকে জালের মতো দেখা যাবে। তার এক প্রান্ত আর এক প্রান্ত আলাদা বোঝা যাবে না। কয়টা সুতা আছে এগুলো বোঝা যাবে না। তখন আমরা সেটাকে বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। আর যখন কোষ বিভাজন শুরু হয়ে যাবে, তোমরা 3য় অধ্যায়ে, কোষ বিভাজন অধ্যায়ে তোমরা পড়বা, তখন দেখবা যে কোষ বিভাজন কালে প্রোফেজ দশাতে এই ক্রোমাটিন গুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা এবং খাটো হতে থাকে। তখন এর মধ্যে কয়টা সুতা আছে, সেই সুতাগুলো একে অপর থেকে আলাদা হয়ে যাবে। তখন তাদেরকে গুনতে পারা যাবে, দেখতে পারা যাবে কয়টা আছে। তখন আমরা সেই ক্রোমাটিনটাকে বলবো ক্রোমোজোম। এবং এই ক্রোমাটিন বলো আর নিউক্লিয়ার রেটিকুলাম বলো আর ক্রোমোজোম বলো, এটা কিন্তু প্রধান যে উপাদান সেটি হলো ডিএনএ এবং প্রোটিন। কাজে এই ক্রোমাটিনের মূল রাসায়নিক উপাদান ডিএনএ এবং প্রোটিন। আর তোমরা জানো যে ডিএনএ জিন ধারণ করে, এই জিনই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আরেকটা ছবি দেখে নেই। তোমাদের বইতে এমন একটা ছবি আঁকানো আছে। আমরা যে 4টা অংশের বর্ণনা দিলাম, এখানে সেই 4টা অংশ আবার দেখানো হয়েছে।
আর আমরা কিন্তু যখন রাইবোজোম পড়াই তখন বলেছিলাম যে নিউক্লিয়াসের আবরণীর বাইরের দিকে দেখো যে রাইবোজোম লেগে থাকে। আবার এই আবরণীর সাথে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লেগে থাকে, তা আমরা পরের ছবিটাতে আমরা দেখব। তাহলে দেখো এই যে নিউক্লিওপ্লাজম, হলুদ কালারের তরলটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এর ভিতরে লাল যে তন্তু দেখতে পাচ্ছি এটা হলো তোমার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। যেহেতু এখানে জালের মতো দেখা যাচ্ছে, সুতাগুলোর আগামাথা বোঝা যাচ্ছে না, অতএব এখানে আমরা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। আবার ক্রোমাটিন বললেও অসুবিধা নেই, কিন্তু ক্রোমোজোম শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। এই ছবিতে দেখো আমরা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের সাথে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এর গায়ে রাইবোজোম আছে। ছবিতে আমরা হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন দেখাচ্ছি, এটা তোমার দরকার নেই। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েটে গিয়ে এই বিষয়টা শিখবা। এখন শুধু এতটুকুই মনে রাখো যে এই সুতাগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। আর যদি আমি আলাদা আলাদা করে আঁকতাম, যদি আমি একটা আরেকটা থেকে আলাদা করে দেখাইতাম, তখন এটার নাম হতো ক্রোমোজোম। তো তোমরা আমি এখানে যে ছবিটা দেখাচ্ছি বা তোমাদের বইতে যে ছবিটা আছে, তোমরা সেটাই শিখবা এবং সেখানে চিহ্নিত করবা নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এবং এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন, যার মূল উপাদান ডিএনএ, এই ডিএনএ কিন্তু জিন ধারণ করে যারা আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। উপরের ক্লাসে এই ডিএনএ এর কাজ, গঠন, হ্যাঁ, এবং ডিএনএ এর পরিবর্তনে কি ধরনের জীবের মধ্যে পরিবর্তন ঘটে এই বিষয়গুলো জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি পরবর্তীতে সেই ব্যাখ্যা দিব, বা কমেন্ট বক্সেই তোমার লেখার পরিপ্রেক্ষিতে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।